৪৪ ঘণ্টা পর শেষ হলো ভোট গণনা। সন্ধ্যায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। রোববার বন্ধ থাকবে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম। নিজ বাসা থেকে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার। কুয়েতে বাংলাদেশি সহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর। ব্যাংক দখল, ভুয়া ঋণ ও হুন্ডি হাসিনার আমলে পাচার হয়েছে $234 বিলিয়ন। হারানো সম্পদ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে টাস্কফোর্স। নেপালে সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন। দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি। এবং এশিয়া কাপে আজ লঙ্কা বাংলা দ্বৈরথ। গ্রুপ অফ ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ নিয়ে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ভোট গ্রহণের পর প্রায় ৪৪ ঘণ্টা পর শেষ হয়েছে ভোট গণনা। অভিযোগ উঠেছে অনিয়ম ও অব্যবস্থাপনার। শনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করার কথা জানালেও এখনও রয়েছে অনিশ্চয়তা। জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কেন এত নাটকীয়তা? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হযবরল অবস্থা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পরিস্থিতি কিছুটা এমনই। অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১১ তারিখ থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের ভোট গণনা চলে ২ দিন ধরে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে ভোট গণনা, কিন্তু ফলাফল প্রকাশ করতে পারে না নির্বাচন কমিশন। অপেক্ষা যেন ফুরায় না। কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এত নাটকীয়তা কেন? দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১০ম জাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে ৫টা পর্যন্ত। অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল ৩:৩০টার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। একই সময় ছাত্র ইউনিয়নের প্যানেল সম্প্রীতির ঐক্য নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায়। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। তবে শিক্ষার্থীদের অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ সময় পর্যন্ত ভোট গ্রহণে অংশ নিয়েছেন। ওই দিন রাত 10:10 ভোট গণনা শুরু হয়। শুক্রবারও দিনভর ভোট গণনায় 2 দফা বিরতি দেয়া হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের ধারের কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। শুক্রবার সকালে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপরই ভোট গণনায় আরও ধীর গতি বাড়ে। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। মুহূর্তেই এ ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন, ডাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট। একই দিন ধীরগতির পরিপ্রেক্ষিতে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করেন জাবির ভিসি অধ্যাপক কামরুল আহসান। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনার গতি বাড়ানোর কথা বলেন তিনি। রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বলে আশাবাদ জানালেও রাত পেরিয়ে সকালেও শেষ হয় না অপেক্ষা। তাসলিমা তিথি, জাগো নিউজ। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটু জানিয়ে রাখি আমরা, সেটা হচ্ছে যে জাকসু নির্বাচনের যে ফলাফল বা ভোট গণনা কিন্তু আজকে তৃতীয় দিনের মতো চলছে এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 17টি কেন্দ্রের ফলাফল
গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। এখনও আরও 4টি কেন্দ্রের ভোট গণনা চলছে এবং এটি হয়তো দুপুর 2টা থেকে 3টা নাগাদ এটি শেষ হতে পারে ভোট গণনা। এবং আমরা কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 7টা নাগাদ ফলাফল ঘোষণা করা হবে বলে। ওএমআর মেশিনে যেটি ফলাফল এই ভোট গণনা করার কথা ছিল সেটি মূলত বেশ কয়েকটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং যারা নির্বাচনে দাঁড়িয়েছেন যেসব প্যানেল, এই প্যানেলের পক্ষ থেকে এই ফলাফল এবং ভোট গ্রহণ ওএমআর মেশিনের বিরোধিতা করার কারণে মূলত ম্যানুয়ালি ভোট গণনা শুরু হয় এবং যার কারণে মূলত এই ফলাফল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আমরা কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার রাকিব হাসান। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হাসান আদিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিব, আপনাকে স্বাগতম আজকের আলোচনায়। ধন্যবাদ। আদিব, আমরা যেমনটি দেখলাম যে ভোট গ্রহণের 44 ঘন্টা পরও ভোট গণনা শেষ হয়েছে, কিন্তু ফলাফল আমরা এখনো পাইনি। যেমনটা বলছিল যে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করার অপেক্ষার প্রহর কি আমাদের শেষ হবে? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে খুবই ম্যানুয়ালি, অর্থাৎ হাতে ভোট গণনা করা হচ্ছে, যার কারণে মূলত এটি দেরি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও ভেতরে অনেক ধরনের গুঞ্জন আছে যে নানা ধরনের গ্রুপিং শিক্ষকদের, এছাড়া আপনি জানেন যে বেশ কয়েকটি প্যানেল এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে, যার ফলে রাজনৈতিক একটি প্রেশার বা চাপ প্রভাব যেটাই বলেন সেটা আছে। এর সার্বিক পরিস্থিতিতে কিন্তু ফল ঘোষণা করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একের পর এক সময় দিয়েছে। কখনো বলেছে রাত 12টায় প্রকাশ করা হবে, এরপর পরদিন দুপুরে, তারপর বলা হয়েছে রাতে, এরপর কিন্তু সেই 2টা রাত পার হয়ে আজ 3য় রাত। আমরা প্রত্যাশা করছি যে সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের যে 33 বছরের অপেক্ষা সেটির অবসান ঘটবে। আদিব, এই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর কেবল বেড়েই চলেছে, নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে এমনটাও শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়ানো হয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছি। একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল নিয়ে এত নাটকীয়তা কেন? আসলে দেখুন, ডাকসুতে যখন বেসিক্যালি এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্যানেলের মধ্যেই মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হয়েছে। এরপর জাকসুতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। সেখানে ছাত্র শিবির দীর্ঘদিন নিষিদ্ধ ছিল এবং ছাত্র দলের একটি চিন্তা ছিল যে আসলে জাহাঙ্গীরনগরের যে পরিবেশ বা এখানকার যে শতভাগ আবাসিক শিক্ষার্থীরা থাকেন তার প্রেক্ষিতে ছাত্র দলের একটি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারা নির্বাচনের আশা না আশা নিয়ে নানান ধরনের গড়িমসি করেছে এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনে এসেছে। কিন্তু সমস্যা যেটি হয়েছে, দেখুন যে আসলে নির্বাচন, যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে, এটি কিন্তু সবার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা রোডম্যাপ প্রকাশ করে যে কবে নির্বাচন করবে। তখন থেকে কিন্তু ছাত্রদল প্রস্তুতি নিতে পারতো, কিন্তু আমরা স্পষ্টই দেখেছি ছাত্রদলের আসলে প্রস্তুতির একটি বিরাট ঘাটতি ছিল, যার ফলে তারা নির্বাচন নিয়ে নানান সময় নানান ধরনের দাবি দেওয়া তুলেছে এবং সবশেষ আমরা দেখলাম যে নির্বাচন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ভোট গণনা করে কিন্তু রাতে পরের দিন সকালে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে সেটি করা যায়নি। এর মূল কারণ হচ্ছে ম্যানুয়ালি ভোট গণনা করা। আপনি দেখেন ডাকসুতে যেখানে প্রায় 40,000 ভোটার, সেখানে জাহাঙ্গীরনগরে কিন্তু মাত্র 12,000-এর মতো ভোটার। তো অর্থাৎ এইটা যদি ম্যানুয়ালি গণনা না করে স্ক্যানিংয়ের মাধ্যমে যে গণনা করা হতো তাহলে কিন্তু এই ফলাফল ওই দিন রাতেই দেওয়া সম্ভব ছিল। আমরা একটু যদি পেছনে তাকাই তাহলে দেখব যে জাকসু নির্বাচনের ঠিক আগের দিন ছাত্রদল কিন্তু একটি অভিযোগ তোলে যে আসলে এই মেশিন এবং যে ব্যালট পেপার সেগুলো জামাত সমর্থিত একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে। যদিও সেটি পরে অন্য সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি জামাত সমর্থিত নন, তিনি বিএনপি সমর্থিত। তো বেসিক্যালি এই যে ছাত্রদল যে অভিযোগটা তুললো এটি যদি আরও আগে তুলতো, কারণ আমরা জানি যে এইচআর সফটওয়্যার নামে যে প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যালট পেপার এবং স্ক্যানিং মেশিন নেওয়া হয়েছে সেটি কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং সেটি প্রায় 1-1.5 মাস ধরে চলেছে সেই টেন্ডার প্রক্রিয়া। আগে থেকে যদি ছাত্রদল এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতো তাহলে এই ম্যানুয়ালি ফলাফল ঘোষণার মতো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেতে হতো না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যেহেতু
বলছেন যে ভোট গণনায় কেন এত নাটকীয়তা, এই নাটকীয়তা আসলে কয়েকটি কারণ আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং শিক্ষার্থী তারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক গ্রুপিং রয়েছে, সেটি আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যেও আছে, বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যেও আছে। এখন যিনি ভিসি তিনি কিন্তু একসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন এবং এখন তিনি বর্তমান ভিসির দায়িত্ব পালন করছেন। তাকে সরানোর জন্য শিক্ষকদের একটি গ্রুপ কাজ করছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু আরেকটি বিষয় সেটি হলো নির্বাচনে ভোট গণনার জন্য শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র স্ক্যানিং মেশিনের উপরেই নির্ভর করেছিল, কিন্তু হঠাৎ করে যখন হাতে গণনার বিষয়টি আসছে তখন কিন্তু সেই ধরনের জনবল কিংবা সেই ধরনের প্রস্তুতি তাদের ছিল না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক কিন্তু অনেক আগে থেকেই প্রশিক্ষণ ব্যবস্থা ছিল। যারা পোলিং কর্মকর্তা ছিলেন ভোট গ্রহণের তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে স্ক্যানিংয়ের উপর ডিপেন্ড থাকার কারণে তারা কোনোভাবেই কোনো প্রশিক্ষণ দিতে পারেনি। ফলে একেবারে যখন শেষ মুহূর্তে হাতে গোনার সিদ্ধান্ত হয়েছে তখন কিন্তু পুরো বিষয়টি একেবারে লেজে গবর হয়ে গেছে, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এই যে 33 বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন, ফলাফল ঘোষণার আগে আমরা এত নাটকীয়তা দেখছি, ফলাফল দেওয়ার পর কি সেটা প্রার্থীরা মেনে নেবে বা নাকি ধরেন বড় ধরনের কোনো নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের পরে? জি, আসলে দেখুন যে ভোট গ্রহণ শেষের দিকেই কিন্তু বেশ কয়েকটি প্যানেল বর্জন করেছে। প্রথমে ছাত্রদল, এরপর সংসদ পরিষদ, এরপর আরও বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেল, তারা কিন্তু ফলাফল ভোট বর্জন করেছে। বলছে তারা নানা ধরনের অব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগ এনেছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ আসছে এবং আমাদের রিপোর্টাররা সেখানে যেটি জানিয়েছেন যে আসলে অনিয়মের চাইতে অব্যবস্থাপনাটা বেশি ছিল। আপনি যেটি প্রথমেই বলছিলেন যে আসলে নির্বাচন কমিশনের 2 জন সদস্য এ পর্যন্ত পদত্যাগ করেছে বলে আমরা গণমাধ্যমে খবর দেখছি। তো 2 জন সদস্য যারা পদত্যাগ করলেন তাদের আসলে প্রথমে কিন্তু তাদের কাছে প্রশ্ন করবে শিক্ষার্থীরা যে আপনারা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে কেন অনিয়ম ঠেকাতে পারেননি, সেই কারণটি আগে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনের সদস্যদেরকে। এই যে ভোট গ্রহণের আগেই যে বর্জন, এই বর্জনের ফলে কিন্তু ভোট গ্রহণের পরে এই যে ফলাফল ঘোষণার পরে যে নাশকতা সেটি কিন্তু অনেকাংশে হ্রাস পাবে আমি মনে করছি। কারণ মাত্র 2টি প্যানেল আর কিছু স্বতন্ত্র প্রার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছে, বাকিরা কিন্তু ভোটের মাঠ ছেড়ে চলে গেছে। ফলে ভোট গ্রহণের পরে যেটি হতে পারে যে ফলাফল ঘোষণার পর যেটি হতে পারে ছাত্রদল সহ অন্যান্য যে প্যানেলগুলো নির্বাচন বর্জন করেছে তারা পুনরায় নির্বাচনের দাবি তুলতে পারে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ যারা কিনা বিএনপি সমমনা বা সমর্থিত তারা সেখানে সমর্থন করতে পারেন। এই দাবিতে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুটা অস্থিতিশীলতা হতে পারে। আদিম, আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে দীর্ঘ সময় অপেক্ষার পরে এত অভিযোগ, এত অব্যবস্থাপনার অভিযোগ আমরা যেটা পেলাম, এরপরও কি জাকসু নির্বাচনকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচন বলা যায়? দেখুন, নির্বাচন স্বচ্ছ কিংবা সুষ্ঠু কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে যে আসলে শিক্ষার্থীরা কতটা অংশগ্রহণ করছে তার উপরেও। আমরা দেখেছি অলমোস্ট 70% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 67-র বেশি, অর্থাৎ 70-এর কাছাকাছি। এখানে কিন্তু একটা ভালো বার্তা দেয় যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এই নির্বাচন বর্জন করেনি। এখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চেয়েছে। শুধুমাত্র অনাবাসিক কিছু শিক্ষার্থী যারা কিনা ভোট দিতে আসতো হয়তো বা, কিন্তু পরিস্থিতি কিংবা অব্যবস্থাপনার কারণে অনেক শিক্ষার্থী পরে ভোটদানে আগ্রহী হয়নি। ফলে এখানে সবচেয়ে বড় দায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে তারা এত দীর্ঘ সময়ের একটা প্রস্তুতির পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ব্যর্থ হয়েছে, যার ফলে সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাঁধে যায়। এখানে কোনো সংগঠন, প্যানেল কিংবা শিক্ষার্থীদের কোনো দায়ভার নেই। খুব সুন্দর করে বলছিলেন আদিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে, তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। টানা 3 দিন ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
লন্ডনে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসের একটি ডকুমেন্টারি কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। এতে দাবি করা হচ্ছে 2009 থেকে 2023 সালের মধ্যে ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেট, বিনিয়োগ আর রাজনৈতিক প্রভাব সব মিলে সাজানো নাটকের মতোই এই কাহিনী। এখন প্রশ্ন, সেই হারানো বিলিয়ন ডলার কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। লন্ডনের এক শীতল রাতে প্রকাশ পেল এমন এক ডকুমেন্টারি যা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি প্রকাশ করল বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট। তাতে উঠে এসেছে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। চলচ্চিত্রের মতোই গল্প এগিয়ে যায়। একদিকে মহাসড়ক জুড়ে বিক্ষোভ, অন্যদিকে ব্যাংকের গোপন লেনদেনের ফাইল। হঠাৎই প্রকাশ পায় ডিজিএফআইয়ের সহায়তায় প্রভাবশালীরা ব্যাংক দখল করে অস্ত্রের মুখে পরিচালকদের পদত্যাগে বাধ্য করেছে। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেটে বিনিয়োগ সবই যেন এক নাটকের অংশ। তারপর আসে রাজনৈতিক বিস্ফোরণ। 2024 সালের জুলাই মাস, কোটা সংস্কারের বিতর্কে ক্ষুব্ধ ছাত্ররা রাজপথে নামে। 14 জুলাই থেকে দমন পীড়ন শুরু হয়। গুলির শব্দ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী পর্যন্ত। কিন্তু 5 আগস্ট এক নাটকীয় মোড়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালাতে অস্বীকৃতি জানায়, আর ঠিক সেদিনই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের হিসেবে নিহতের সংখ্যা অন্তত 1400, কিন্তু গোপন কবর আর নিখোঁজের খতিয়ান বলছে সংখ্যাটা আরো বেশি। ডকুমেন্টারিতে উঠে আসে হাসিনার ঘনিষ্ঠ মহলের নাম, শেখ রেহানার পরিবার, লন্ডনে বিপুল সম্পত্তি, এমনকি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, সবই যেন অপরাধ কাহিনীর এক একটি নতুন অধ্যায়। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা ইতোমধ্যেই জব্দ করেছে প্রায় 350টি সম্পত্তি, আর অন্তর্বর্তী সরকারের তথ্য বলছে গড়ে প্রতি বছর পাচার হয়েছে 1600 কোটি ডলার। এখন প্রশ্ন হলো, পাচার হয়ে যাওয়া সেই বিলিয়ন ডলার কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি বাংলাদেশ আবারও ডুবে যাবে একই দুষ্ট চক্রে? তুষার ইসলাম, জাগো নিউজ। মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির উচ্চ পদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল, সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেফতার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াত ইসলামের সাবেক আমির সমীর উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ নয়, যোগ্যতাই হয়েছে মূল মাপকাঠি। মাত্র 240 টাকা খরচে ভ্যান চালক, কৃষক ও দিনমজুর পরিবারের 9 তরুণ চাকরি পেয়ে ছড়িয়ে দিয়েছেন আনন্দের ঢেউ। মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে এবার প্রমাণ মিলেছে সত্যিকারের যোগ্যতা থাকলেই সরকারি চাকরি সম্ভব।
মাত্র 240 টাকা খরচ করে জেলার সাধারণ পরিবার থেকে 9 তরুণ চাকরি পেয়েছেন। এ নিয়োগে ভ্যান চালক, কৃষি ও দিনমজুর পরিবারের সন্তানদের সাফল্য ছড়িয়ে দিয়েছে আনন্দের ঢেউ। মুজিবনগরের বাগওয়ান গ্রামের ভ্যান চালক মিন্টু মোল্লার ছেলে মাজহারুল ইসলাম চাকরি পাওয়ার পর আবেগে বাবাকে জড়িয়ে ধরেন। মিন্টু মোল্লা বলেন, সারা জীবন ভ্যান চালিয়ে সংসার ও ছেলের পড়াশোনা চালিয়েছেন। আজকের সাফল্যে তার জীবনের কষ্ট সার্থক হয়েছে। ওই বাদাম বেচছি, আমি মুনিশ খেটি, আমি ছেলে মেয়ে দুটো লেখাপড়া শিখাচ্ছি। আমার ছেলে বিনা টাকায় চাকরি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলের ভবিষ্যৎটা, আমার জীবনটা কেটে গেল, ওর জীবনটা কেটে গেল। মাজহারুল জানান, প্রথম বেতন বাবার হাতে তুলে দেবেন। আমার আব্বু আমাদের ভ্যান চালায় আমাদের 2 ভাই বোনের পড়াশোনা করেছে এবং আমি 2025 সালের রিক্রুটিং পুলিশ ব্যাচে আমি 3 দিন সফলভাবে নিজের যোগ্যতায় সফল হয়েছি এবং 2025 সালের রিক্রুটিং ব্যাচে আমি যোগদান করেছি। দিঘিরপাড়ার কৃষক আক্কাস আলীর ছেলে রুম্মানও চাকরি পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, অভাব অনটনে বেড়ে উঠলেও এবার স্বপ্ন পূরণ হলো। পরিবারের কষ্ট কমানোই এখন তার লক্ষ্য। আমার বাবা একজন কৃষক। আমি দীর্ঘ 4টা মাঠ করার পরে 3বার ভাইবা দিছি। 3বার ভাইবা দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং মা বাবার দোয়ায় 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। নতুন কনস্টেবল অমিত হাসান বলেন, আগে ঘুষ ছাড়া চাকরি মেলে না এমন ধারণা ছিল। এবার প্রক্রিয়াটি সেই ধারণা বদলে দিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, কোনো আর্থিক লেনদেন ছাড়াই লিখিত, মৌখিক, শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হয়েছে। মোট 555 প্রার্থীর মধ্য থেকে 9 জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ পুলিশ বিগত বেশ কয়েক বছর থেকে আপনারা জানেন যে পরিবর্তিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সুনামের সাথে সারা দেশব্যাপী স্বচ্ছতার সাথে টিএসসি রিক্রুটমেন্ট কনস্টেবল সম্পন্ন করে এসেছে। তারই ধারাবাহিকতায় 2025-এর এই পর্যায়ে টিএসসি রিক্রুটমেন্ট সম্পন্ন হলো। যারা নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে। মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের মার্চে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নতুন প্রধানমন্ত্রীর সুপারিশের সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সুশীলা কার্কি বিভিন্ন পদে মন্ত্রীদের নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য জেনজি বিক্ষোভকারীদের সমর্থনের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, সেই সঙ্গে পরিবর্তন চাওয়া, জেনজি বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তাদের। এদিকে নেপালের সাম্প্রতিক সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন। রাজধানীতে ভুয়া বার্তার ঢল ছড়িয়েছে সেনা হস্তক্ষেপের গুজব। এ অবস্থায় মুখ খুলেছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, গুজবে কান্না দিয়ে নির্ভর করতে হবে অফিসিয়াল তথ্যের উপর। এদিকে মাত্র দুদিনেই সহিংসতায় ভস্মীভূত বহু ঐতিহাসিক স্থাপনা, ক্ষতি শত শত কোটি রুপিরও বেশি। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। অশান্ত সময়, চারিদিকে ধোঁয়া আর গুঞ্জন। নেপালের রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে ভয়। কেউ বলছে সেনাবাহিনী নাকি ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার ফিসফাস করছে গোপন পরিকল্পনার গল্প। হঠাৎই ভুয়া বার্তায় ভরে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
ঠিক তখনই নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতি জারি করে। हालसम्म धेरै जनधनको क्षति भइसकेको हुँदा বিবৃতিতে কঠোর সতর্কবার্তা, গুজবে কান দেবেন না। সেনারা জানায় তাদের কার্যক্রম সম্পর্কে জানার একমাত্র ভরসা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রহস্য ঘেরা পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানায় তারা। প্রতিশ্রুতি দেয় সময় মতো স্বচ্ছ তথ্য পৌঁছে দেয়া হবে। কিন্তু এরই মধ্যে রাজধানী কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে। মাত্র দুদিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে 200 বিলিয়ন রুপিরও বেশি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে সিংহদরবার, পার্লামেন্ট ভবন, এমনকি সুপ্রিম কোর্টের মতো ঐতিহাসিক স্থাপনাও। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে শত বছরের নথি আর অমূল্য সব দলিলপত্র। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাশ গলায় বলেন, এই ভবনগুলো সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব নয়। নতুন করে গড়তে খরচ হবে আকাশ ছোঁয়া। প্রশ্ন জেগেছে, এ কি কেবল সহিংসতার ছায়া, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো চক্রান্ত? সেনাবাহিনীর আহ্বান সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অজানা সব গল্প। সত্য মিথ্যার মাঝে দোদুল্যমান জনমনে ভর করছে অনিশ্চয়তা। নেপালের রাজধানীর রাত এখন আরো ঘন, আরো নিস্তব্ধ। ধ্বংসস্তূপ আর গুজবের অন্ধকারে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে কি ঘটছে এই দেশের ভেতরে? তুষার ইসলাম, জাগো নিউজ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ইউএসজিএস এর তথ্য অনুসারে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপাভলভস্ক কামচাটস্কি শহর থেকে 111 কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের 39.5 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত এনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে যে রাশিয়ার কিছু উপকূলে 1 মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আসছে পড়তে পারে। জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে 30 সেন্টিমিটারেরও কম ঢেউ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে 4 মিটার উঁচু সুনামি শুরু হয় এবং হাওয়াই এবং জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত 7 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক পার্ডনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, খুনের অভিযোগে 3 জন কুয়েতি নাগরিক ও 2 এশিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হন। এছাড়া আরও 2 বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন। আরব টাইমস বলছে, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসাবে প্রায় 2 মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল, কিন্তু সময়মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোনো আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পারিবারিক পার্ডন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুগ আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপ অফ ডেথের সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা 2 পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে যেখানে হারের মানে হলো সুপার 4-এর পথে ভয়ঙ্কর কঠিন সমীকরণ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে দাপট। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেসারদের আগ্রাসী সূচনা, রিশাদ হোসেনের ঘূর্ণি আর শুরুর ব্যাটারদের পরিপক্ক ব্যাটিং সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা।
এই জয় বাংলাদেশকে কেবল আত্মবিশ্বাসী দেয়নি, বরং ভেন্যুর কন্ডিশন নিয়েও বাংলাদেশ এগিয়ে রাখছে। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও নিজেদের ছন্দ খুঁজছে। অনিন্দু হাসারাঙ্গা ফিরলেও তাদের ব্যাটিং লাইন আপ এখনও প্রশ্নবিদ্ধ। মাত্র 2 সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে 80 রানে গুটিয়ে যাওয়া সেই আঘাত কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও পরিসংখ্যানে 2 দল সমানে সমান। গত 10 বছরে 16 ম্যাচে 2 দলই জিতেছে 8টি করে। তবে সাম্প্রতিক সময় পাল্লা ভারী বাংলাদেশের। জুলাইয়ে লঙ্কান মাটিতে সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। গেল বছর টি-20 বিশ্বকাপেও হারিয়েছে দিমুথ করুণারত্নের দলকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 44 ঘন্টা পর শেষ হলো ভোট গণনা। সন্ধ্যায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। রোববার বন্ধ থাকবে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম। নিজ বাসা থেকে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার। কুয়েতে বাংলাদেশি সহ 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ব্যাংক দখল, ভুয়া ঋণ ও হুন্ডি। হাসিনার আমলে পাচার হয়েছে $234 বিলিয়ন। হারানো সম্পদ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে টাস্ক ফোর্স। নেপালের সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন। দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি। এবং এশিয়া কাপে আজ লঙ্কা বাংলা দ্বৈরথ। গ্রুপ অফ ডেথে টিকে থাকা লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।